প্রত্যর্পণ কামালকে দিয়েই শুরু হবে, এরপর একে একে, বলছেন প্রেস সচিব। জানাবো, পদত্যাগ করে কোনো দল থেকে নির্বাচন করবেন মাহফুজ আসিফ। জানাবো, আরও বড় সংকটে পড়ল আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো, ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল সাভারের রহমান ডায়াগনস্টিক হাসপাতাল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রত্যর্পণ কামালকে দিয়েই শুরু হবে, এরপর একে একে, বলছেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই মাসে গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। তবে সেই প্রত্যর্পণের শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে। স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, তিনি বিশ্বাস করেন জুলাইয়ের ঘটনাবলীর অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতৃত্বকে একদিন বাংলাদেশের আদালতের মুখোমুখি হতে হবে। ভারত এরই মধ্যে হাসিনার প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করছে। প্রেস সচিব লিখেছেন, আমরা জানি হাসিনার শক্তিশালী সমর্থক রয়েছে, তবুও আমি ক্রমেই আরও দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেছি যে আসাদুজ্জামান খান কামাল, যিনি ঢাকার কসাই হিসেবে পরিচিত, খুব শিগগির বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে প্রত্যর্পিত হবেন। হাসিনার প্রায় 16 বছরের শাসনামলে সংঘটিত অপরাধগুলো সম্পর্কে যতদিন যাচ্ছে ততই আলো পড়ছে এবং সেই সঙ্গে গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা বৈশ্বিক গণমাধ্যমে আরও বেশি মনোযোগ পাবে। জানাবো, পদত্যাগ করে কোন দল থেকে নির্বাচন করবেন মাহফুজ আসিফ। আসছে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একে সামনে রেখে আগামী সপ্তাহে উপদেষ্টা পরিষদের 2 জন সদস্য পদত্যাগ করতে যাচ্ছেন। তারা হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। নির্বাচনে অংশ নিতে তারা তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের মধ্যে উল্লিখিত 2 জন উপদেষ্টা পদত্যাগের পর নির্বাচনে অংশ নিতে মাঠে নামবেন। তবে তারা নির্বাচনে কোন দলের হয়ে অংশ নেবেন তা নিয়ে আছে প্রশ্ন। সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম ইতোমধ্যেই যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে। তবে আসিফ ও মাহফুজ দুজনেরই সেই দলে যোগ দেওয়ার সম্ভাবনা ক্ষীণ। বিভিন্ন সূত্র বলছে, তারা বিএনপি ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন। তাদের পদত্যাগের বিষয়টি ইতোমধ্যে মৌখিকভাবে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। এদিকে এক অনুষ্ঠানে শেষে পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, পদত্যাগ করে নির্বাচন করব। তিনি বলেন, এমন কোনো আইন নেই যে উপদেষ্টা হলে নির্বাচন করা যাবে না, তবে নীতিগত কারণে উপদেষ্টা হিসেবে নির্বাচন করা ঠিক হবে না। কোন দল থেকে নির্বাচন করব তা এখনও ঠিক করিনি। তিনি জানান, ঘোষণা দিয়েছি নির্বাচন করব, তবে কোথা থেকে করব ঘোষণা দিইনি। তিনি জানান, শুধু 2 জন ছাত্র উপদেষ্টা নন, আরও কয়েকজন উপদেষ্টা নির্বাচন করতে পারেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আগে কুমিল্লার ভোটার ছিলেন, সম্প্রতি তিনি ঢাকা 10 আসনে ভোটার হয়েছেন। এরপর থেকে গুঞ্জন রয়েছে তিনি হয়তো এই আসন থেকে নির্বাচন করবেন। বিএনপি এই আসন কোনো প্রার্থী এখনও ঘোষণা করেনি। এর আগে 9 নভেম্বর তিনি সাংবাদিকদের বলেন, ঢাকা থেকে নিশ্চিতভাবে নির্বাচন করব। এখনো পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া হচ্ছে, ইচ্ছে আছে। 14 আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে তিনি পদত্যাগ করবেন। আরও বড় সংকটে পড়ল আওয়ামী লীগ। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের মধ্য দিয়ে আরও বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়ল দলটি। 24-এর 5 আগস্টের পর দীর্ঘ প্রায় 15 মাস ধরে দলটির নেতাকর্মীরা বিপর্যয়ের মধ্যে আছে। শেখ হাসিনা শুধু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সভাপতিই নন, তিনি দলটির একমাত্র প্রধান নেতা ও কর্ণধার। আওয়ামী লীগের ভালো মন্দ, বর্তমান ও ভবিষ্যৎ সবকিছুই তাকে কেন্দ্র করে। দলের সকল সিদ্ধান্ত নীতি নির্ধারণের কেন্দ্রবিন্দু একমাত্র শেখ হাসিনা। এখনও পর্যন্ত তার বিকল্প আওয়ামী লীগে তৈরি হয়নি। দলটির নেতাকর্মীরা শেখ হাসিনার বিকল্প হিসেবে অন্য কাউকে সভাপতি বা দলের প্রধান হিসেবে বর্তমানে বা অদূর ভবিষ্যতে চিন্তা করেন না। এই পরিস্থিতিতে আদালতের রায়ে দলের এই প্রধান নেতার মৃত্যুদণ্ড হওয়ায় আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি আরও সংকটপূর্ণ ও অনিশ্চিত হয়ে পড়ল।
এই ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগকে ভবিষ্যতে রাজনীতিতে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ফিরে আসা ও স্থান করে নেওয়ার বিষয়টি আরও কঠিন করে তুলল। আওয়ামী লীগ আদালতের এই রায় প্রত্যাখ্যান করেছে। দলটির নেতারা বলছেন এই রায় সাজানো ও পূর্ব নির্ধারিত। শেখ হাসিনা সহ এ মামলার 3 আসামির বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়েছে। সেগুলো হলো উস্কানিমূলক বক্তব্য প্রদান, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখারপুল এলাকায় আন্দোলনরত 6 জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যা। এই রায়ের পর আওয়ামী লীগের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলাকে দেওয়া প্রতিক্রিয়ায় বলেছেন, শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে দেওয়া রায়টি ছিল পূর্ব নির্ধারিত। এটি বিচারের আগে দেওয়া হয়, এর সবকিছুই পূর্ব নির্ধারিত। আরাফাত বলেছেন, আজ ট্রাইব্যুনালে রায় দেওয়ার সময় যা দেখেছেন তা খুব সতর্কতার সাথে সাজানো ও সবার সামনে মঞ্চস্থ করা হয়েছিল। এদিকে এই রায়কে কেন্দ্র করে রোববার ও সোমবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিল কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। এই কর্মসূচি অনলাইন ঘোষণা করেন দলের নেতারা। এই কর্মসূচি তারা আরও বাড়াবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইনে এসে বলেছেন। এর আগে গত 13 নভেম্বর একই প্রক্রিয়ায় ঢাকা লকডাউন কর্মসূচি দিয়েছিল। এসব কর্মসূচির পক্ষে অনলাইন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে উঠেছে এবং ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ ও আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা এরপর থেকে ঢাকা সহ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনার মতো বিভিন্ন স্থানে কিছু ঘটনা ঘটেছে যা জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে। আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা যায়, আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথা চিন্তাভাবনা করা হচ্ছে। গত বছর 5ই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। ওই দিন দুপুরের পর শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে পতন হয় টানা প্রায় 16 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগেরও। শেখ হাসিনা এখনই ভারতে অবস্থান করছেন। সরকার পতনের দিনও আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরাও নিজেদের রক্ষা করতে আত্মগোপনে চলে যান। শীর্ষ পর্যায়ের নেতা ও সাবেক মন্ত্রী এমপিদের অনেকেই ওই দিন বা ওই দিনের পরপরই চলে যান দেশের বাইরে। এর ফলে 5ই আগস্টের দলটিও অস্তিত্বহীন হয়ে পড়ে। সরকার পতনের পর দলের সভাপতি শেখ হাসিনা সহ কেন্দ্র থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত অধিকাংশ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার 1 বছর 3 মাস হলেও এখনও আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীকেই আত্মগোপনে থাকতে হচ্ছে। গ্রেপ্তার হয়েছে হাজার হাজার নেতাকর্মী। এদিকে অন্তর্বর্তী সরকার গত মে মাসে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে। বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে গত 12ই মে প্রজ্ঞাপন জারি করে সরকার। এই অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ রয়েছে দলটির। এরপর নির্বাচন কমিশনও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে। এদিকে আদালতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও বর্তমানে ভারতে অবস্থান করায় শেখ হাসিনা নিরাপদে থাকছেন বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন। ভারত যেভাবে তাকে আশ্রয় ও নিরাপত্তা দিয়েছে তিনি সেখানেই থাকবেন বলে তারা মনে করছেন। আর ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও কোনো প্রশ্ন উঠছে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।